দিল মাঙ্গের মোড়ের কথা জিজ্ঞেস করছো। বিক্রম বাত্রা একটা উনি 13 জ্যাকরিফের আবার বীর সৈনিক, যার সঙ্গে আমরা সকালে চা খেলাম, একটা পুরি খেলাম, হয়তো একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম, মনে নেই। তাকে কিন্তু দুদিন পর কফিনবন্দি হয়ে ভারতের পতাকায় বন্ধ হয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো, সৌরভ কালিয়া যখন পেট্রোলিংয়ে পাঠানো হলো তখন তার সঙ্গে 19 জন আরও গেছিল, তার দেহ ফিরে এলো। এই নোখ সব তুলে বার করে দিয়েছিল, প্রাইভেট পার্ট কেটে হাফ করে দিয়েছিল। তোরা যুদ্ধ করে করবি কি তা বল। অনেকেই বলেন যুদ্ধ নয়, শান্তি চাই। 1999 সালের কথা, কার্গিল যুদ্ধ। তখন আমরা অনেক ছোট, সেই সময়েও সেনাবাহিনীর বহু জওয়ান মারা গিয়েছিলেন। কার্গিল যুদ্ধ শোরগোল ফেলেছিল বিশ্বের দরবারে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, যিনি কার্গিল যুদ্ধের অন্যতম যে সময় যুদ্ধ করেছিলেন একেবারে সীমান্তে দাঁড়িয়ে থেকে, তার বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তিনি আমার সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, এই যে যুদ্ধ আবহ, একেবারে প্রথম প্রশ্ন, আপনি সেই কার্গিল যুদ্ধের সময় পার্ট ছিলেন, পরিকল্পনা করতেন। যুদ্ধ হলে ঠিক কি হয়? মানে যুদ্ধ নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া উত্তাল করছি, ভিডিও গেমের কথা বলছি। যুদ্ধ মানে তো ভিডিও গেম নয়, যুদ্ধ তো প্র্যাকটিক্যাল একটা বিরাট কঠিন জিনিস। সেই সময়টা যদি একটু বলেন। রমেন, যারা যুদ্ধ করেছে তারা কোনোদিন যুদ্ধ চায় না। যে যুদ্ধর যে ব্যাটেলফিল্ড, যা বিভীষিকা, যারা দেখে এসছে একবার, তারা সেইটাকে আবার রিপিট করতে কেউ চায় না। কিন্তু হয়, যুদ্ধও হয়, শান্তিও থাকে। এই নিয়েই তো আমাদের রাষ্ট্র। তো যুদ্ধ কারোর হাতে নেই যে আমি বললাম শুরু হয়ে যায়। একটা পরিস্থিতিতে যুদ্ধ শুরু, একটা পরিস্থিতি হয়, তার মধ্যে যুদ্ধ শুরু হয়। কিন্তু যুদ্ধ শুরু করা কিন্তু একটা রাষ্ট্রের হাতে হতে পারে। তার ভুল ডিসিশন, তার ভুল পদক্ষেপ, তার মধ্যে একটা লড়াই দুটো পক্ষে, দুটো রাষ্ট্রের অথবা অনেক রাষ্ট্রে শুরু হয়ে যায়। যেমন আমরা রাশিয়া ইউক্রেন দেখছি, আমরা ইয়েমেনে দেখছি, আমরা সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ায় দেখছি, এবং আপনি যেটা উল্লেখ করলেন কার্গিল দেখেছি, এবং তার আগে বিভিন্ন সময় ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চীন, তাদের বিভিন্ন সময় এই দুটো রাষ্ট্রের সামনাসামনি মুখোমুখি এসে লড়াই আমরা দেখেছি। কিন্তু শেষ করাটা তো আমাদের হাতে থাকে না। তখন কাউকে না কাউকে মধ্যস্থতা করতে হয়। যারা শুরু করেছে তাদের, যদি আমি খুব সাধারণ ভাষায় বলি, থুতু ফেলে থুতুটা চাটতে হয়, তাকে ফেরত আসতে হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই যুদ্ধ পরিস্থিতির থেকে রাষ্ট্রদের বিরত থাকা উচিত। কেন? কারণ যে রাষ্ট্রে, যদি আমি ভারতবর্ষ ভাবি, তাহলে 140 কোটি দেশ, আমরা ইকোনমিক মাইট, আমরা 4th লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছি। সেখানে একটা যুদ্ধ হলে লক্ষ কোটি খরচা হবে, এবং যত রিসোর্সেস, যেটা ধরো সমস্ত 140 কোটির মধ্যে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট হয়, সেটা একদিকে রিসোর্স চলে যাবে হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছে, সামরিক বাহিনী। তাহলে কি হবে? শহরে মফস্বলে যারা গরিব, যারা নিম্নবিত্ত, তাদের খাওয়া, তাদের রসদ, যে দাম, আজকে যা অবস্থা ইকোনমিক, এখনও আমরা 4th লার্জেস্ট বলতে ভালো লাগে, কিন্তু আজকের দিনও প্রায় 80 কোটি মানুষকে ফ্রি রেশন এই ভারতবর্ষে দিতে হয়। যে শত্রু রাষ্ট্র, অ্যাডভাইসারি বলি, যে অ্যাডভাইসারি আমাদের ওপর বারবার আঘাত আনবে, সাধারণ পর্যটকদের গুলি করে কোল্ড ব্লাডেড মার্ডার করবে, আমাদের যে সাধারণ যে নাগরিক, তাদের রক্তে আমাদের মাটি, ভারতের মাটি লাল করবে জঙ্গি পাঠিয়ে, সেখানে অনেক সময় স্ট্রং অ্যাকশন, একটা স্ট্রং বার্তা দেওয়ার জন্যে আমরা যে বিগত 5-6 দিন যেটা দেখলাম অপারেশন সিন্দুর, এটা মনে হয় এই বার্তা যে অ্যাডভাইসারি রাষ্ট্র, যে শত্রু রাষ্ট্র, তাকে দেওয়া দরকার। কার্গিলে ওরম একটা সময় এই বার্তা দেওয়া হয়েছিল, কারণ ওরা একইভাবে ঢুকে আমাদের যে চূড়া, সেই চূড়ার ওপর বসে গেছিল, আমাদের ভেতর, আমাদের লাইন অফ কন্ট্রোল ক্রস করেছিল। ভারতবর্ষ লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার রেসপেক্ট করে, সম্মান করি, আমরা ওটাকে ক্রস করি না, এবারও ক্রস করিনি। কিন্তু জঙ্গির যে ডেরা, সেগুলো ভাঙা হয়েছে। একইভাবে যে জঙ্গিরা এবং রেগুলার ফোর্স এই পার্বত্য এলাকায়, কার্গিলের ধরো 18,000 ফিট, 17,000 ফিট, 10,000 ফিট, ওই মাউন্টেনিয়াস টেরেন, ওই পার্বত্য এলাকায় যারা নিয়েছিল, তাদের দুটো গালে চড় মেরে তাদের নিজের দেশে ফেরানো হয়েছিল। কেউ কফিনবন্দি গেছে, কেউ পিঠ দেখিয়ে পালিয়ে চলে গেছে। একের পর এক মৃত্যু দেখছেন, সহকর্মীরা লুটিয়ে পড়ছেন, রক্তাক্ত হচ্ছে, একেবারে পাহাড় সমস্ত কিছু ভেসে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনি দেখছেন রক্তের স্মৃতি, আপনাকে বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করতে হচ্ছে, কি করে শত্রুকে আপনি নিধন করবেন। কার্গিলে
কিছু রোমহর্ষক অভিজ্ঞতা যদি একটু বলেন। রমেন যার সঙ্গে সকালে চা খেয়েছি অথবা একটা পুরি সবজি খেয়েছি, ওখানে তো আর ব্রেড বাটার এত লাক্সারি ছিল না। ওখানে আমাদের এই দুটো জায়গায় ওই জজিলা পাশে ঠান্ডায় এই চামড়া থাকতো না এবং ঠোঁট দুটো ফেটে হাফ হয়ে গেছিল। সবুজ ঢাকা পাহাড়, যেটা আমরা হিমাচলে অথবা এই দিকে দেখি, আমাদের পূর্ব সাইডে দেখি, ওখানে পুরোটাই পার্বত্য এবং রকি টেরেন। সেই রকি টেরেনের ওই যে স্টিপ ক্লাইম্ব, সেই জায়গায় কিন্তু লড়াই হয়েছিল এবং যারা পার্বত্যে লড়াই করে এক্সপার্ট, সুইজারল্যান্ডের আর্মি, তারাই লড়াইয়ের পর এসে ভারত কিভাবে লড়াই করলো সেটা ওদের হিস্ট্রিতে, ওদের ইতিহাসে, মিলিটারি হিস্ট্রিতে কিন্তু একটা নতুন চ্যাপ্টার করলো যে ভারত 17,000-18,000 ফিটে যেখানে লড়াই করেছে ওই টেম্পারেচারে, যেখানে ওরা জানে না যে কোথায় শত্রু বসে আছে, কীরমভাবে বসে আছে, যে লজিস্টিক লাইন হেল্প করেছিল, সেইখানে কিন্তু ভারত লড়াই করেছে। হ্যাঁ, এখানে আমার ভারতীয় সামরিক বাহিনীর একজন সদস্য, আমার মিথ্যে বলার আমি বলি না, সত্যিও বলতে হবে, আমাদের একটা ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছিল। তাই কার্গিল উপত্যকায়, কার্গিল বলুন, দ্রাস বলুন, পান্দ্রাস বলুন, এই কমপ্লিট সেক্টরে, সেখানে কিন্তু এই পার্বত্য এলাকা, টাইগার হিল বলুন, তোলোলিং বলুন, 5842 বলুন, এই বিভিন্ন জায়গায়, সেখানে বাটালিক সেক্টর বলুন, এখানে কিন্তু শত্রু ঢুকেছিল। এবং আমরা কখন জানতে পারলাম? এই সৌরভ কালিয়া যখন পেট্রোলিংয়ে পাঠানো হলো, তখন তার সঙ্গে 19 জন আরও গেছিল, তার দেহ ফিরে এলো এবং তার দেহ, তাকে যে নৃশংসভাবে অত্যাচার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী, আমি তোমার বলে বোঝাতে পারবো না। এই নোখ সব তুলে বার করে দিয়েছিল, প্রাইভেট পার্ট কেটে হাফ করে দিয়েছিল, ঠিক আছে, হাত, এবং একটা জলজান্ত অফিসার, লেফটেন্যান্ট, জাট রেজিমেন্টের লেফটেন্যান্ট, তার সঙ্গে 19 জনকে কেটে কফিন বন্দি করে হ্যান্ড ওভার করে। তখন আমরা জানতে পেরেছিলাম যে পাকিস্তানের এই বিভিন্ন চূড়ায় এরা ঢুকে পড়েছিল, কারণ ও তো নিজের এরিয়া পেট্রোলিং করেছিল, লাইন অফ কন্ট্রোল ক্রস করেনি, ওখানে ধরেছিল। এবার একটা মজার ঘটনা বলি, দর্শকদের ভালো লাগবে যারা এটা দেখছে। এই সৌরভ কালিয়া, লেফটেন্যান্ট সৌরভ কালিয়া আমাদের জন্য বীর, আমাদের চিরদিন, যতদিন ভারতীয় সামরিক বাহিনী থাকবে ততদিন সৌরভ কালিয়ার নাম আমরা মনে রাখবো। সৌরভ কালিয়ার জন্য আমরা কার্গিল বেঁচেছি, কনক ভট্টাচার্যের জন্য আমরা কার্গিল ফিরে পেয়েছি। এই নামগুলো বার, বিক্রম বাতা, এরা তো লড়াই সময় ছিল, কিন্তু যার জন্যে আমরা জানতে পারলাম এই হচ্ছে সৌরভ কালিয়া। এই সৌরভ কালিয়া যখন বাড়ি থেকে যাচ্ছিল, ও সদ্য কমিশন পেয়েছিল, তো ও একদম ওই আমার মনে হয় 98-99 ব্যাচের অফিসার, কমিশন অফিসার। উনি যখন যাচ্ছিল, মাকে একটা চেক দিয়ে গেছিল। খুব মধ্যবিত্ত বাড়ির ছেলে, আমরা সবাই মধ্যবিত্ত, একটা বাড়িতে চেক ছিল, কারণ তার বাড়িতে কোনো এসি ছিল না। ও মাকে প্রথমবার একটা এসি প্রেজেন্ট করা, তখন এসি আসেনি, একটা চেক সাইন করে দিয়ে গেছিল যে তুমি অ্যাডভান্স দিয়ে দাও, এরপর লোনে নাও, আমি তারপরে এসে লোন শোধ করব, ঠিক আছে। তারপর সৌরভ কালিয়া আজকে ইতিহাস। সৌরভ কালিয়ার কাছে বডি, আমরা কাটা বডি পেয়েছিলাম, তার প্রাইভেট পার্ট কেটে দিয়েছিল, তার নখ তুলে দিয়েছিল, তার চোখের মধ্যে গরম রড ঢুকিয়ে দিয়েছিল। এই হচ্ছে সৌরভ কালিয়ার কাহিনী। এই হচ্ছে একটা আমি গল্প বললাম, এরকম হাজার হাজার গল্প আছে কার্গিলের সময়। সেই চেক রমেন আজকের দিনও ওর মা রেখেছে, আজকের দিনও চেকটা ও মা রেখেছে, এবং আজকের দিনে ওই চেকে কিন্তু এসি কেনেনি। আমরা কে কেন্দ্রে আছে, কোন সরকার আছে আমরা দেখি না। অনেকে বলে কেন্দ্রের সরকার আসে, কেন্দ্রের সরকার যায়। ভারতীয় সামরিক বাহিনীর পলিসি, ভারতীয় সামরিক বাহিনীর ডক্টরিন কোনোদিন চেঞ্জ হয় না। ইট ইজ আ লং টার্ম ডক্টরিন। ভারতের ডিপ্লোমাসির ডক্টরিন চেঞ্জ হয় না। সরকার আসে, সরকার যায়, সরকার ডিসিশন নিতে পারে যে আমরা ক্রস করব অথবা কীরমভাবে তাকে আঘাত করব, কিন্তু তার ডক্টরিন, সে কীরমভাবে লড়াই করবে, এটা আর কেউ বলে দিতে পারে না। আপনি সৌরভ কালিয়ার বলছেন, বীর শহীদ তিনি, তার কথা বলছেন। আপনি কার্গিলে নিজে বহুদিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, ঠান্ডার মধ্যে লড়াই করেছেন, এই যে খেতে না পেয়ে লড়াই করেছে, এই যে দ্রাসের কথা আপনি বলছেন, দ্রাসে একটা ব্রিজের যতদূর সম্ভব রয়েছে, এই ব্রিজটা উড়িয়ে দেওয়া হয়েছে। কার্গিলে একটা বিরাট জায়গায় যারা ওখানকার মেষ বালক বলা হয়, তার আগে প্রথম দেখতে পাই যে কারো রয়েছে, এই যে প্রচুর ওদের বাখারওয়াল বলে, বাখারওয়ালটা দেখতে পান, এবং তারাও বীর শহীদদের যারা হয়েছে তাদের সাথে লড়েছিলেন। সেখানে আপনি যখন যুদ্ধ করছেন, যুদ্ধে যাচ্ছেন, সেই সময়কার কিছু অভিজ্ঞতা, মানে প্রথমে কিভাবে প্ল্যান, মানে কি পরিকল্পনা করছে, সামনে শত্রু দেখছেন, কিভাবে শত্রু নিধন করলেন? আমাদের যেদিন আমাদের ডিভিশন ছিল শ্রীনগর এবং তার উপত্যকায় ইন্টারনাল সিকিউরিটি, ওখানে জঙ্গি হানা, সেটাকে বাঁচাবার জন্য।
তো আমাদের রাতারাতি 8 মাউন্টেন ডিভিশন আমাদের পাঠানো হলো কার্গিলে। কার্গিলে একটা ব্রিগেড ছিল 121 ইনফ্যান্ট্রি ব্রিগেড, যারা পুরো কার্গিল এই দ্রাস পান্দ্রাস সেক্টরটা দেখাশোনা করতো। সেইখানে যখন এই ঘটনাটা ঘটলো, আমাদের একটা ফুল ডিভিশন শ্রীনগর থেকে পাঠানো হলো, সেটা 8 মাউন্টেন ডিভিশন, আমি তার প্রথম দিন আমরা গেছি জোজিলা পাশে। আপনারা অনেকে গুগল করে নেবেন, আমি জানি গুগল করবেন, করা উচিত। মাতায়েন বলে একটা জায়গা আছে, মাতায়েন। সেই মাতায়েনের আমরা রাত হয়ে গেছিল ওইখানে। আমরা যখন অমরনাথ যাই, সে বালটাল বলে একটা জায়গা আছে, বালটালের পর একটা ক্যাপ্টেন মোড় আছে, যেখান থেকে ঘুরতে 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 জোজিলা ক্রস করে এই মাতায়েন জায়গাটা আসে। মাতায়েনের পর পান্দ্রাস, তারপর দ্রাস। এই মাতায়েনে আমরা রাত্রিরে হল্ট করেছিলাম। এই রাত্রে যখন হল্ট করলাম, আমরা জানতাম না দূরে পাকিস্তানের অলরেডি চূড়ার ওপর আমাদের দেখছে, আমরা তখন জানি না। তো একদম ইনিশিয়াল ডেজ অফ মে, তখন ঠিক যুদ্ধ শুরু হয়নি, আমরা ডিপ্লয় হতে যাচ্ছি। এই সমস্ত পাহাড় থেকে একজন ওদের পাকিস্তানি মেজর আসবির মীর বলে একজন মেজর ছিল, সে তাদের আর্টিলারিদের বললো, এবং আমরা মানে গাড়ি থেকে নামতে নামতে রমেন কি বলবো, গোলার বর্ষণ শুরু হলো, গোলার বর্ষণ। এবং যে যেদিকে পারলো, আমরা বুঝতে পারিনি যে ওই জায়গাটা অলরেডি ওদের ম্যাপড ছিল। তো আমরা দৌড়ে যেখানে পারবো যে পাহাড় অথবা পাথর, তার পেছনে আমরা লুকিয়ে গেলাম। এবং এটা চললো, আমরা পৌঁছেছিলাম ওই ধরো 5:30 এই গদিলুল্লগ্নর সময়। তারপরে সন্ধে হয়ে গেল, এই গোলা চলতে গেল। এর মধ্যে আমাদের কিছু জন ইনজোর্ড হয়েছিল, একজন সিনিয়র অফিসার ইনজোর্ড হয়েছিল, তার পা চলে গেছিলো। এবং আমরা সেই সময় সাহস কুলোতে পারিনি যে তাকে ওখান থেকে তুলে আনবো। যখন কার্পেট বম্বিং হয় ফ্রম আর্টিলারি, সেখানে তার একটা স্প্লিন্টার যদি কারোর বুকে অথবা পেটে লাগে, তার মৃত্যু অনিবার্য। লোমহর্ষণ লাগবে, যে বাথরুম করতে পারিনি। ওই ছোট ছোট টিনে আমরা বাথরুম যেখানে দাঁড়িয়েছিলাম, ওই একজন ইঁদুরের মতন গর্তে লুকিয়েছিলাম। তারপর অনেক রাত্রিরে, ভোর রাত্রিরে আস্তে আস্তে বেরোনো হলো। তারপর আমরা আমরা জানতামই না সেই দিনকে আমাদের যারা ছিল 8 মাউন্টেন ডিভে মৃত্যু অনিবার্য ছিল। সেখান থেকে আমরা আজকে তোমার সামনে বসে কথা বলছি। সহকর্মীরা মারা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক, খেতে পাচ্ছেন না, দিনের পর দিন, রাতের পর রাত আপনি রয়েছেন, সেই অভিজ্ঞতাগুলো মানে সহকর্মীরা হারিয়ে যেতে দেখছেন। রমেন, তাহলে আর একটা, তুমি যেহেতু মানে এগুলো ঘটনাগুলো শুনতে চাইছো, আর একটা ঘটনা এমএপি থাকে আমাদের প্রত্যেক যে ডিভ হেডকোয়ার্টারের মোড়ে, যেখানে আমাদের লড়াই হচ্ছে। লড়াই সিনটা অতটা মানুষ বুঝতে পারবে না, দর্শক যারা দেখছেন, আমি এই কম সময়ের মধ্যে বোঝাতে পারবো না। তবে প্রত্যেকটা ধরুন ব্রিগেড হেডকোয়ার্টার এবং ব্যাটালিয়ন যারা লড়াই করছে পাহাড়ের ওপর, তার ধরুন 5 কিলোমিটার মধ্যে একটা মিলিটারি হেড পোস্ট থাকে। যদি কেউ ইনজোর্ড হয়, যেমন পর্বতে যখন উঠছে, ওখানে গুলি করছে, ওখানে গোলা বর্ষণ হচ্ছে, ওখানে আর্টিলারি বর্ষণ হচ্ছে, ওখানে ফাইটার জেট করছে। এবং আমাদের, আপনি যেরকম ঠিক বললেন, বহু লোক ওই সময় মারা গেছে, সামরিক বাহিনীর যারা সৈনিক এবং অফিসার, বহু লোক মারা গেছে। সেই জায়গাটা আমরা দেখি, সেই মিলিটারি এই মেডিকেল হেড পোস্ট, এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট একদম ব্রিগেড হেডকোয়ার্টার পাশে থাকে। আমরা একদিন রাত্রিবেলা জাস্ট বেরোচ্ছি, একটা ব্রিফিং হলো, অপারেশন ব্রিফিংয়ের পর বেরোলাম। হঠাৎ দেখি একজনকে স্ট্রেচার করে দৌড়ে দৌড়ে নিয়ে এলো, একটা গোর্খা সোলজার, গোর্খা। এবং মানে দর্শকদের অত শিওরণ হবে, তার এই যে বুকের ওখানটা খুলে গেছে, রক্ত বেরোচ্ছে, তার হার্ট, আমি প্রথমে আমরা ভিডিও দেখেছি, সিনেমায় দেখেছি, হার্ট বিট হচ্ছে, হার্টটা বিট করছে তখনও। হয়তো তার চোখ খোলা, সে সেন্সেস আছে, আমি জানি না কতদিন সে বেঁচে থাকবে, কতক্ষণ বেঁচে থাকবে। এবং ওইখানে সেই ধুলো, সেই মানে ঠান্ডা, কি অবস্থা। সেই জায়গা থেকে মিলিটারি যারা এএমসি, আর্মি মেডিকেল কোরের যারা ডাক্তাররা, যারা ওখানে তো আর নার্স থাকে না, ব্রাদার্স, ওই গজ নিয়ে ওর বুকে কেউ ধরে আছে, ও মানে ও কিন্তু সমস্ত সেন্সে আছে, ও তাকিয়ে রক্ত বেরোচ্ছে, এইদিকে একদিকে রক্ত লাগানো হচ্ছে। এই জায়গায় মানে এইটা দেখতে আমি বলছি, কাদের জন্যে এরা লড়াই, কাদের জন্যে? এই তোমরা যারা প্রত্যেক 140 কোটির জন্যে একজন গোর্খা কোথাকার, নেপালের নাগরিক, কোথায় লড়াই করছে? পাকিস্তানের বিরুদ্ধে। কার হয়ে লড়াই করছে? ভারতের হয়ে। এই জিনিসগুলো গায়ে শিহরণ দেবে। এটাও হচ্ছে মনুষ্যত্ব, মানবিক, এখানে লড়াই হচ্ছে। এবং সামরিক বাহিনীকে অনেক সময় যারা দর্শক দেখছে ভুলে যায়। ছাতা যেমন হয় না, ছাতাটা যখন ইউজ হয় না, বাড়ির এক কোনায় ফেলে রাখা হয়। কিন্তু আজকে যখন বাইরে রোদের যে প্রতাপ, যখন বৃষ্টি হয়, তখন ছাতা লাগে মাথার ওপর, ছাতাটা লাগে।
ছাতাটা কোনায় রেখে দেবেন না। ভারতীয় সামরিক বাহিনীর 13 লক্ষ যে আমাদের সামরিক বাহিনী সারা রাত সারা দিন ভারতবর্ষের সার্বভৌমত্ব ইন্টিগ্রিটির জন্য দাঁড়িয়ে আছে। আপনারা একেবারে সহকর্মী যার সাথে রাতে আড্ডা মারছিলেন তাকেই পরের দিন দেখছেন মারা গেছেন। এই যে আপনার বেঁচে আসা, যদি সংক্ষেপে এই জার্নিটা একটু বলেন, মানে কোনো একটা কৌশল স্ট্র্যাটেজি নিয়েছেন, মারাত্মক ভয়ঙ্কর ভাবছেন পর মুহূর্তে মারা যেতে পারেন, সেখান থেকে পাশে সহকর্মীর মৃত্যু হলো, আপনি বেঁচে থাকলেন, এই লড়াইটা যদি একদম সংক্ষেপে একটু বলেন। রমেন, তুমি হয়তো ইয়ে দিল মাঙ্গের মোড়ের কথা জিজ্ঞেস করছো। বিক্রম বাত্রা একটা উনি 13 জ্যাকরিফের আবার বীর সৈনিক, সদ্গতি হয়েছে, তাকে আমরা সেলাম জানাই, স্যালুট জানাই। এখন উনিও সৌরভ কালিয়ার মতন ইতিহাসের পাতায় এসে গেছে পরমবীর চক্র। পরমবীর চক্র যে কিছু লোক পায় তার মধ্যে আমাদের বিক্রম বাত্রা। বিক্রম বাত্রা সকালে রমেন একটা ও তোললিং যে একটা পয়েন্ট, সেটা ও মানে জয় করে এলো। তাদের 13 জ্যাকরির প্রথম জয়, এই কার্গিলের প্রথম জয় বিক্রম বাত্রা। উনি যখন নিচে এলেন একটা অপারেশনের পর, এত বড় দাড়ি, তার সঙ্গে আমরা গল্প করছি এবং আরও কিছু অফিসার বসে আছে, তার সঙ্গে সকালে 1 কাপ চা, গরম চা আর একটা পুরি। আমি বারবার পুরি বলছি কারণ ওখানে অন্য কিছু পাওয়া যায় না, ওই সবাই সৈনিকরা যা খায় অফিসাররাও তা খায়, রুটি একটা পুরি সেটাই পকেটে যায়, একটা সেদ্ধ ডিম সেটাই পকেটে করে খাওয়া যায়। এই যে লাক্সারি যেটা আমরা শহরে এবং এতে দেখি, এবং অনেকে চিন্তা যে আর্মি বিরাট লাক্সারি থাকে, না, আমাদের 4 দিন পুরনো পুরিও দাঁতে ছিঁড়া যে এবং বরফ গলিয়ে জল, সেইটা আমাদের খেতে হয়। তো তার সঙ্গে যখন গল্প করছি তো আমরা বললাম যে তুমি আর মানে ডোন্ট গো ফর এ সেকেন্ড অপারেশন, আর অপারেশনে নিও না, টেক রেস্ট। এত তুমি কষ্ট করে ভারতের প্রথম জয়ে নিয়ে এসছো, এবার রেস্ট নাও। কিন্তু ওই বললো ইয়ে দিল মাঙ্গে মোর, ওর যে জোশ তাকে কেউ আটকাতে পারে না। 13 জ্যাকরিফের সেকেন্ড আবার পরের 2-3 দিন রাতের পর আর একটা অপারেশন, আর একটা পিক নেওয়ার, সে ভলেন্টিয়ার করলো না আমি যাব, আমি লিড করব। এবং তারপর ইতিহাস, যার সঙ্গে আমরা সকালে চা খেলাম, একটা পুরি খেলাম, হয়তো একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম মনে নেই, তাকে কিন্তু 2 দিন পর তার স্তব্ধ বডি, তার স্তব্ধ সব কফিনবন্দি হয়ে ভারতের পতাকায় বন্ধ হয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই দেখো দেখো, ফেরত দেওয়া হলো। শত্রুকে নিধন করার জন্য তাদের মৃত্যু সামনে আছে এমন সম্ভাবনা থাকার পরেও তারা লড়াইয়ের জন্য সদা প্রস্তুত। তারা গর্জে ওঠেন জয় হিন্দ বাণী নিয়ে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।